সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের মামলার শুনানি, সেই শুনানির দিকে আজকে প্রত্যেকের নজর ছিল, কিন্তু সেই শুনানি হলো না, যা 1 মাস পিছিয়ে গেল। অর্থাৎ আরো 1 মাস জেলেই বন্দী থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে, এবং এরপর সন্ন্যাসীর জামিন আবেদনের শুনানি হবে আগামী 2টা জানুয়ারি। আর চট্টগ্রাম আদালতে জামিন মামলার কোনো শুনানি হলো না। শুনানির জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি না হলেও আদালত চত্বরে আইনজীবীরা দফায় দফায় বিক্ষোভ দেখায়, মিছিল করে। সরাসরি কথা বলবো প্রতিনিধি অতনু হালদার, নিউজ রুম থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, এর আগের শুনানিতেও আমরা দেখেছিলাম চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে 50 জন আইনজীবী তারা সওয়াল করেছিলেন, কিন্তু আজকে কেউই দাঁড়াতে পারলেন না তার হয়ে সওয়াল করার জন্য। প্রত্যেকের সামান্য মিনিমাম আইনি সহায়তা পাওয়া, সেটা তো মানবাধিকারের মধ্যে পড়ে, কিন্তু রাষ্ট্র সেই দায়িত্বটুকু পালন করতেও ব্যর্থ হলো। দেখো, আজকে বাংলাদেশের চট্টগ্রাম কোর্টে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে যেটা হলো, সেটা এক কথায় বলতে গেলে পরে বলতে হয় যে একজন অভিযুক্তের মানবাধিকার লঙ্ঘন হলো। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তুমি জানো যে 1 সপ্তাহ আগে যখন তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আদালতে পেশ করা হয়েছিল, তখন সেই দিনকে তার হয়ে 50 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন। আর এই 1 সপ্তাহের মধ্যে কী এমন হলো যে তার জন্য একজন আইনজীবীকেও দাঁড়াতে দেখা গেল না আজকে, এবং তার জন্য কোনো শুনানি হলো না। এবং সেই শুনানি না হওয়ার জন্য তার ডেট পড়লো পরবর্তী কবে, 1 মাস পর, 2রা জানুয়ারি। অর্থাৎ এই 1 মাস সময়কাল তাকে আবার জেলে কাটাতে হবে। এখন এই ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই কয়েকটা প্রশ্ন উঠেছে, যেটা আমাদের এখানকার আইনজীবীরাও যে প্রশ্নগুলো তুলছেন, যে কেন এই রকম একটা ঘটনা ঘটবে, যে যেখানে একজন অভিযুক্ত তার হয়ে আমরা যেটা দেখলাম কি 1 সপ্তাহ আগে 50 জন আইনজীবী দাঁড়াচ্ছেন, আজকে কেউ নেই। এবং এর মধ্যে 1 সপ্তাহের মধ্যে কি ঘটেছে, এই 1 সপ্তাহের মধ্যে তার একজন আইনজীবী রিগান আচার্য, তার চেম্বারে ভাঙচুর হয়েছে। আর একজন আইনজীবী রমেন রায়, তাকে এমন মারধর করা হয়েছে গতকাল যে তিনি এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এছাড়াও কয়েকজন আইনজীবীর নামে মামলাও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে ভয়ভীতির পরিবেশটা এমন পর্যায়ে চলে গেল যে কোনো আইনজীবী আজকে গিয়ে আর এই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে দাঁড়ালেন না। এবং এই যে ভয়ভীতির পরিবেশটা তৈরি হলো, এর জন্য দায়ী কে? এই যে তার একজন অভিযুক্ত হিসাবে তার হয়ে কোনো আইনজীবী দাঁড়ালেন না, এবং তার পরবর্তী ডেট পড়লে 1 মাস পরে গিয়ে এই 1 মাস যে তাকে বিনা বিচারে জেলে থাকতে হবে, এর জন্য দায়ী কে? স্বাভাবিকভাবেই অভিযোগ উঠছে বাংলাদেশ সরকার, বাংলাদেশের পুলিশ প্রশাসন, এবং একই সঙ্গে চট্টগ্রাম আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কেন আমি এটা বলছি? তার কারণ হচ্ছে গিয়ে, তুমি যদি দেখো যে আমাদের ভারতবর্ষের, আমি অন্তত 3টে উদাহরণ দিতে পারি, 3টে জঘন্য অপরাধের উদাহরণ দিতে পারি, যার তুলনায় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হয়েছে সেটা নিতান্তই নগণ্য। মানে যে ঘটনাগুলোর আমি উদাহরণ দিচ্ছি, এবং সেই ঘটনাগুলোর যারা অভিযুক্ত এবং পরে অপরাধী সাব্যস্ত হয়েছে, তাদের সঙ্গে কী ধরনের আচরণ বা আইনি প্রক্রিয়া অংশ নেওয়ার ক্ষেত্রে কী ধরনের সহায়তা এই দেশে মিলেছে। আমি তোমাকে উদাহরণ দিচ্ছি 26/11 মুম্বাই অ্যাটাকের ঘটনা। আজমল কাশ্যপ পাকিস্তান থেকে এই দেশে এসে বোম্বেতে হামলা চালানোর তার মূল উদ্দেশ্যই ছিল যে একের পর এক সাধারণ মানুষকে হত্যা করা। এবং সেই ঘটনার পর যখন এই আজমল কাশ্যপ ধরা পড়ে এবং তার বিচার প্রক্রিয়া যখন চলে, সেই বিচার প্রক্রিয়ায় আজমল কাশ্যপ একজন পাকিস্তানের নাগরিক হওয়া সত্ত্বেও তাকে লিগাল এড সার্ভিসের তরফ থেকে আইনজীবী দেওয়া হয়েছিল। অর্থাৎ আদালতে তার হয়েও শুনানির জন্য, তার হয়েও যুক্তি, তার হয়েও যে তার ব্যাখ্যা ছিল, তার যে সমস্ত সওয়াল ছিল, সেগুলো করার জন্য একজন আইনজীবী দাঁড়িয়েছিলেন। অর্থাৎ আজমল কাশ্যপেরও এই 26/11 মুম্বাইয়ের অ্যাটাকের মতো ঘটনাতেও বিনা বিচারে তার শাস্তি হয়নি। আমি তোমাকে দ্বিতীয় উদাহরণ দিচ্ছি, যে কলকাতাতেই ঘটেছিল আমেরিকান সেন্টারের বুকে হামলার ঘটনা, এবং তাতে মূল চক্রী আফতাব আনসারি যখন গ্রেপ্তার হয়, সেই আফতাব আনসারির হয়েও আদালতে আইনজীবী দাঁড়িয়েছেন, দিনের পর দিন তার হয়ে সওয়াল করেছেন, এবং তারপরে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তার সাজা হয়েছে, সব ঠিক আছে। কিন্তু এটা এরকম নয় যে বিনা বিচারে আফতাব আনসারির সাজা হয়েছিল, সেখানেও আইনজীবীরা আদালতে তার হয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক আমি একদম সাম্প্রতিকতম একটা ঘটনার উদাহরণ দেব, যে আরজি করে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা। তুমি জানো
যে রীতিমতো ঘৃণিত একটি ঘটনা। আরজিকর হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসককে যে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ঘটে এবং তাতে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয় সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলান্টিয়ার। সেই সঞ্জয় রায়ের বিচার এখন চলছে শিয়ালদা আদালতে। সেখানেও লিগাল এড সার্ভিসের তরফ থেকে তাকে একজন আইনজীবী দেওয়া হয়েছে। সেই আইনজীবী সঞ্জয় রায়ের হয়ে সওয়াল করছেন, অর্থাৎ সঞ্জয় রায়েরও এই মুহূর্তে শুনানি সেখানেও বিনা বিচারে চলছে এরকম বলা যাবে না। সেখানেও তার পক্ষের যে সমস্ত বক্তব্য রাখার জন্য আদালতে আইনজীবী উপস্থিত থাকছেন এবং সেই আইনজীবী দিয়েছে কে, সেই আইনজীবী আদালতের নির্দেশে লিগাল এড সার্ভিস থেকে সেই আইনজীবী তাকে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে কি উচিত ছিল না যে আদালতের পক্ষ থেকে একজন আইনজীবীর ব্যবস্থা করে দেওয়া? সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস যাতে আইনজীবী পেতে পারেন তার জন্য কি বাংলাদেশ সরকারের উদ্যোগী হওয়া উচিত ছিল না? এবং তৃতীয়ত আমি যেটা আরও বলবো যে এই ব্যবস্থাটা তো আজকে কোনো আইনজীবী দাঁড়াননি, সেই জন্যে যাতে তার হয়ে কোনো আইনজীবী দাঁড়ান সেই ব্যবস্থা করে একটা 2-1 দিন পরেই আবার একটা ডেট দেওয়া যেতে পারতো, যাতে 2-1 দিন পরেই তাকে আবার আদালতে পেশ করে সেখানে তার হয়ে আইনজীবী দাঁড়িয়ে তার হয়ে সওয়াল করতে পারেন, সেই সুযোগটা তাকে দেওয়া যেতে পারতো। তা নয়, কবে ডেট দেওয়া হলো আবার 1 মাস পর, 1 মাস তাকে এই জেলে থাকতে হবে। অর্থাৎ আজকে তিনি আদালতে উঠলেন, তার কোনো শুনানি হলো না এবং তিনি 1 মাসের জন্য আবার জেল হেফাজতে চলে গেলেন। কোনো আইনজীবী তার হয়ে দাঁড়ালেন না এবং সেই ব্যাপারে ভবিষ্যতে যাতে তার হয়ে আইনজীবী দাঁড়ান, যে তার বিরুদ্ধে যে সমস্ত যুক্তি আছে সেগুলোকে খণ্ডন করার জন্য, সেই ব্যবস্থাও কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের প্রশাসন এবং চট্টগ্রাম কোর্ট তাদের পক্ষ থেকে সেরকম কোনো উদ্যোগ নিতে দেখা গেল না। এইটাই হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। তৃতীয়ত আমি তোমাকে যেটা সর্বশেষ বলবো যে যেটা শোনা যাচ্ছে যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কেন আইনজীবীরা দাঁড়াচ্ছেন না, তার কারণ এর আগে তাকে যেদিন আদালতে পেশ করা হয় সেদিন আদালতের সামনে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাতে একজন আইনজীবীর মৃত্যু হয় এবং সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যেটা শোনা যাচ্ছে সেই কারণেই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের তার পক্ষে কোনো আইনজীবী আদালতে সওয়াল করতে দাঁড়াচ্ছেন না এবং যারা দাঁড়াতে চাইছেন এমন একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে যাতে তারাও দাঁড়াতে না পারেন। এখন প্রশ্ন হচ্ছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে তো পুলিশ গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে তাকে আদালতে পেশ করেছিল, ফলে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই ঘটনা তো তার জন্য হয়েছে, তিনি করিয়েছেন এটা বলা যায় না, কারণ তিনি তো তখন নিজে পুলিশ হেফাজতে ছিলেন, এখন যেরকম জেল হেফাজতে রয়েছেন। ফলে এই আদালতের সামনে এত মানুষ জড়ো হবে, সংঘর্ষকারীরা জড়ো হবে, সেখানে সংঘর্ষ হবে, সেই সমস্ত খবর তো আগে থেকে পুলিশ প্রশাসনের কাছে থাকা উচিত ছিল। সেই সংঘর্ষের ঘটনা আটকানোর দায়িত্ব তো পুলিশ প্রশাসনের ওপর ছিল, যাতে সেই সংঘর্ষের ঘটনায় কোনো আইনজীবীর কোনো ক্ষয়ক্ষতি না হয় তা আটকানোর দায়িত্ব তো পুলিশ প্রশাসনের ওপর ছিল। তাই বাংলাদেশ সরকার, বাংলাদেশের পুলিশ প্রশাসন যেখানে নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ, সেখানে তার জন্য কিভাবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে দায়ী করে তার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন বা তার হয়ে যারা দাঁড়াতে চান এমন একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয় যাতে তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে না পারেন। ফলে প্রশ্ন উঠছে যে এক্ষেত্রে বাংলাদেশ সরকার, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসন তারা কি করছে? তারা কেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যে সমস্ত আইনজীবীরা দাঁড়াতে চান তাদের নিরাপত্তা দিতে পারছেন না? কেন বাংলাদেশ সরকার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জন্য অন্তত একজন আইনজীবীর ব্যবস্থা করতে পারছেন না যিনি আদালতে দাঁড়িয়ে তার হয়ে সওয়াল করবেন? ফলে এই প্রশ্ন থেকেই যাচ্ছে প্রথম থেকেই, একদম এই ইউনিশ শাসিত সরকার মোহাম্মদ ইউনিশ এই সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের বুকে একের পর এক যে ঘটনা ঘটছে এবং যেখানে বারবার অভিযোগ উঠছে পুলিশ প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের জন্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের ওপর যে সমস্ত অ্যাটাক হচ্ছে এবং তারা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেভাবে নিরাপত্তাহীনতার মধ্যে বাংলাদেশে রয়েছেন, সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকারের এই ভূমিকা উঠছে যে তারা কেন এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন না। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে এই বিষয়টা ক্রমশ আরও বাড়াবাড়ির দিকে যাচ্ছে, যে যেখানে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা গ্রেপ্তার হচ্ছেন, যারা হেফাজতে রয়েছেন, তারা সঠিকভাবে বিচার প্রক্রিয়াতেও অংশ নিতে পারছেন না, এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে। আর সেখানে বাংলাদেশ সরকারের এই নিশ্চুপ ভূমিকা তা নিয়ে সারা
বিশ্বজুড়ে যে সমালোচনার ঝড় বইছে, তারপরেও দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারের এই অনমনীয় মনোভাব। ফলে এই প্রশ্ন উঠছে যে এই নিষ্ক্রিয়তার পেছনে কি বাংলাদেশ সরকারের একটা অংশের মদতও রয়েছে? অমৃতা। ধন্যবাদ অতনু তোমাকে।